নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভারতীয় বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তন নিয়েই কিন্তু গোটা দেশ জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছে এটা ভালো, কেউ বলছে একটা মন্দ। তো সেইটাই হলো আজকের আমাদের টপিক। তো আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে নিউ স্ট্যাচু অফ জাস্টিস ইন সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে আগের যে স্ট্যাচু অফ জাস্টিস ছিল, অর্থাৎ ন্যায়মূর্তি বা যে বিচারের যে মূর্তি ছিল, সেই মূর্তি পাল্টে গেছে, আর সেই নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক চলছে। তো আজকের ভিডিওতে দেখে নেব এই মূর্তি পাল্টে যাওয়া নিয়ে কি খবর সামনে এসছে, আগে যে মূর্তিটা ছিল সেটা কি ছিল, আর সেই মূর্তির কি সিগনিফিকেন্স ছিল, নতুন যে মূর্তিটা এসছে সে তাতে কি পরিবর্তন এসছে, এবং নতুন পরিবর্তনের সিগনিফিকেন্স কি আছে, কেন এই মূর্তির যে মডেলটিকে চেঞ্জ করা হয়েছে, আর এর উপরে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থায় তাৎপর্য কি হতে পারে। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওতে উদ্দেশ্য প্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন আজকের ভিডিও, যে স্ট্যাচু অফ জাস্টিস ইন ইন্ডিয়ান কোর্ট, ভারতবর্ষের প্রত্যেকটা যে আদালত আছে সেখানে কিন্তু একটা স্ট্যাচু অফ জাস্টিস আছে, যেটাকে আমরা বলি ন্যায়মূর্তি বলি, বা যেটাকে আমরা বলি বিচারের দেবী। সেই যে মূর্তিটি আছে, সেই মূর্তিতে যেটাকে আমরা ন্যায়মূর্তি বলি, তার যে মডেল, সেই মডেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকমই একটা মডেলের পরিবর্তিত মডেল সেটাকে স্থাপন করা হয়েছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের লাইব্রেরিতে। বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড়ের নির্দেশেই এই মূর্তিটিকে চেঞ্জ করা হয়েছে। যদিও এই মূর্তিটি কিন্তু এখন বসানো হয়নি, 2023 সালে বসানো হয়েছে, কিন্তু এই যে পরিবর্তিত ছবি সেটা এতদিন সামনে আসেনি। এখন সামনে আসার ফলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটি ভাইরাল হয়েছে, আর সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। এখন এই যে স্ট্যাচু অফ জাস্টিস যেটিকে আমরা বলছি, অর্থাৎ বিচারের মূর্তি বা বিচারের দেবী বা ন্যায় দেবীর যে মূর্তি, সেই মূর্তিটি সম্পর্কে দেখে নেব। আগে যে মূর্তিটি ছিল সেটি হচ্ছে ব্রিটিশ যুগের, অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতবর্ষে এই সুপ্রিম কোর্ট বা কলকাতা, বোম্বে, মাদ্রাজে হাইকোর্ট তৈরি করেছিল, তখনই কিন্তু তারা এই আদালতে একটি এই ন্যায়মূর্তি বা বিচারের যে স্ট্যাচু বা বিচারের দেবীর যে স্ট্যাচু সেটি কিন্তু স্থাপন করেছিল। বিশেষ করে মেনলি এই বিচার ব্যবস্থার মূল মোটোটিকে এই মূর্তির দ্বারা সিম্বলাইজ করতে বা প্রকাশ করার জন্য। মেনলি এই যে মূর্তিটি ছিল, সেই মূর্তিটি কী ছিল, সেই মূর্তিটি হচ্ছে একটি মহিলার মূর্তি, বললাম দেবীর মূর্তি, যে মূর্তির চোখ দুটি হচ্ছে একটি কালো কাপড়ে বাঁধা ছিল, এবং তার এক হাতে দাড়িপাল্লা বা স্কেল ছিল, আর অন্য হাতে সোড বা অস্ত্র থাকতো বা তরবারি থাকতো, এবং ওই দেবীর যে মুখের যে ফেসটা ছিল সেটা কিন্তু ওই মানদণ্ড, যেটাকে আমরা দাড়িপাল্লা বলছি, সেই মানদণ্ডের দিকে তিনি তাকিয়ে থাকতেন। এই ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এই ছবি আমরা সিনেমাতে দেখেছি, এই ছবি আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি। এটা কিন্তু আমাদের খুব একটা পরিচিত একটা ছবি। তবে মাথায় রাখতে হবে, এই যে মূর্তিটি যেটাকে আমরা ন্যায় মূর্তি বলছি, এটা শুধু কিন্তু ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে যারা মূর্তিতে বিশ্বাস করে তারাই কিন্তু তাদের বিচার ব্যবস্থার সিম্বলাইজ করার জন্য এই মূর্তিকে স্থাপন করেছে, শুধুমাত্র তাদের বিচার ব্যবস্থার যে সিস্টেমটার একটা ক্লারিফিকেশন রাখার জন্য। কিন্তু এই মূর্তিটি আসলে কার? এই যে মূর্তিটি অ্যাকচুয়ালি এরকমই একটা মূর্তি হচ্ছে রোমান গডেস, অর্থাৎ রোমান যে দেবী, যে হচ্ছে বিচারের দেবী, সেই রোমান বিচারের দেবী জাস্টিসিয়ার কিন্তু মূর্তিটা অনেকটাই এইরকম। তারও চোখেও কালো কাপড় বাঁধা থাকে, তারও হাতেও একটা দণ্ড থাকে, আর তার অপর হাতেও একটা অস্ত্র থাকে। তবে ব্রিটিশরা যে মূর্তিটি তাদের বিচার ব্যবস্থায় স্থাপন করেছিল, যেটা আমাদের ভারতবর্ষে চলে আসছে কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে চলে আসছে, সেটা কিন্তু এটাকে কল্পনা করেই তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু বিভিন্ন দেশে তার কিন্তু পার্থক্য আছে। তাই ভারতবর্ষে যে মূর্তিটা এতদিন ছিল বা এখনও অনেক কোর্টে আছে, তাদের কিন্তু একটু পার্থক্য আছে
ওই রোমান গডেসের মূর্তির থেকে একটু পার্থক্য আছে। যেমন ওই রোমান গডেসের চোখ বাঁধা, এই মূর্তিরও চোখ বাঁধা। আবার রোমান গডেসের হাতেও দাড়িপাল্লা, আর ভারতের মূর্তির হাতেও দাড়িপাল্লা। রোমান গডেসের অপর হাতেও হচ্ছে তরবারি, ভারতের মূর্তির হাতেও কিন্তু তরবারি। কিন্তু মেনলি কি, যে ভারতের যে মূর্তিটা, সেই মূর্তিটার কিন্তু এই দাড়িপাল্লাটা কিন্তু অনেক উপরে ছিল, যেটা কিন্তু রোমান গডেসের দাড়িপাল্লা কিন্তু অনেক নিচে। অন্যদিকে রোমান গডেসের যে ফেস, সেটা কিন্তু নিচের দিকে ছিল। আর ভারতবর্ষের যে মূর্তিটিকে গ্রহণ করা হয়েছিল, তার মুখটি কিন্তু পুরোই মানদণ্ডের দিকে উপরের দিকে ছিল, অর্থাৎ মানদণ্ড উপরে আর মূর্তির মুখও কিন্তু উপরে। এই হলো মূর্তি বা স্ট্যাচু। এখন এই স্ট্যাচুটির কি সিগনিফিকেন্স ছিল? চোখগুলি বাঁধা থাকতো, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা থাকতো, যেটা কিন্তু আমরা সিনেমাতেও দেখেছি। এই নিয়ে কিন্তু অনেক সিনেমার সংলাপও আছে, যে অন্ধা কানুন, অর্থাৎ এখানে সিগনিফাই করা হচ্ছে যে এখানে বোঝাচ্ছে আইন অন্ধ বা অন্ধা কানুন, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের চোখে সবাই সমান। মেনলি কি হয়, যখন বিচারপতিরা কোনো জাজমেন্ট দেন বা বিচার দেন বা রায় দেন, তখন যাতে কোনো ডিসক্রিমিনেশন, কোনো যে বৈষম্য এই বিচারকে আঘাত করতে না পারে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা টাকা পয়সার যে বৈষম্য আছে সেটাতে দেখে যাতে বিচার না করা হয়, তার জন্যই কিন্তু এখানে এই চোখ বাঁধা থাকে। যেটা সঠিক বিচার সেটাই করা হবে, কোনো কিছু টাকা পয়সা বা ধর্ম দেখে বিচার করা হবে না, তার জন্য কিন্তু চোখ বাঁধা থাকে। আর একটা ব্যাপার আছে, যিনি বিচারপতি তিনি কিন্তু একজন মানুষ, রক্তের মাংসের মানুষ, তাই তিনি যখন কোনো কঠোর সাজা দিবেন, হয়তো তিনি ইমোশনাল হয়ে যেতে পারেন, হয়তো তার একটা ইমোশন কাজ করে যেতে পারে। তাই যিনি বিচারপতি, তার যাতে ইমোশন কোনো কাজ করতে না পারে, তার জন্য কিন্তু এই চোখটা বাঁধা থাকে। বলা হয় যে আইনের চোখ বাঁধা। আরও একটা বিষয় আছে, যে বিষয়টা আছে, যিনি বিচারপতি তার কিন্তু একটা পার্সোনাল মতামত থাকতে পারে, তার রায়টা পছন্দ না হতেও পারে। তাই তার পার্সোনাল মতামত যাতে তার রায়কে এফেক্ট করতে না পারে, তাই কিন্তু চোখ বেঁধে দেওয়া হয়। অর্থাৎ বিচারপতি নিজের ইমোশনকে কাজে লাগিয়ে, নিজের পার্সোনাল ওপিনিয়নকে কাজে লাগিয়ে, কিংবা কোনো জাতি, ধর্ম, বর্ণের বৈষম্যকে কাজে লাগিয়ে যাতে তিনি রায় দিতে না পারেন, তাই কিন্তু চোখ বাঁধা থাকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রায় নির্ভর করছে শুধুমাত্র প্রমাণ আর দুই পক্ষের শুনানির পরেই, অন্য কিছু বিষয়ের উপরে রায় বা বিচার নির্ভর করে না, তাই এখানে চোখ বাঁধা থাকতো। এটা বললাম একটা বিষয়। আর একটা বিষয় কি, ওই মূর্তির হাতে দাড়িপাল্লা ছিল। দাড়িপাল্লা কি সিগনিফাই করে? এই দাড়িপাল্লাটিকে বা স্কেলটিকে বলা হয় মানদণ্ড বা যে বিচারের দণ্ড বা ন্যায়দণ্ড। আমরা যখন কোনো কিছু কিনি টাকা দিয়ে কোনো দোকান থেকে বা নিজেরা বিক্রি করি, তখন কিন্তু আমরা যে পরিমাণ টাকা নিই, সেই পরিমাণে মূল্যের যতটা পরিমাণ জিনিস হয় সেটা কিন্তু আমরা বিক্রি করি বা কিনি। আর সেটা সঠিক কিনা সেটা দেখে নেওয়ার জন্য আমরা দাড়িপাল্লা কিংবা আমরা ওয়েট মিটারের ব্যবহার করি। আমরা একটু বেশিও নিই না, একটু কমও নিই না, অর্থাৎ যেটা সঠিক সেটাই আমরা গ্রহণ করি। ঠিক সেই রকমই যখন কোনো বিচারপতি রায় দেবেন, রায়টি যাতে সঠিক হয় এবং রায়টি যাতে ন্যায়ের রায় হয়, এবং এই রায়ে বা বিচারে যাতে কোনো পার্সিয়ালিটি বা কোনো বৈষম্য না হয়, সেটাকেই কিন্তু এখানে ক্লারিফাই করা হয়। অর্থাৎ এই ন্যায়দণ্ড প্রমাণ করে ইকুয়ালিটি বিফোর ল, আইনের কাছে সবাই সমান, দুই পক্ষের জন্যই কিন্তু এই বিচার সমান, কারোর জন্য একটু বেশিও না, কারোর জন্য একটু কমও না। আর একটা কি সিম্বল আছে, ওই মূর্তির এক হাতে একটি তরবারি থাকে বা সোর্ড থাকে বা অস্ত্র থাকে, সেটাকে সিগনিফাই করে। মেনলি এই অস্ত্রটি সিগনিফাই করে পানিশমেন্ট বা শাস্তি। আমরা জানি যে বিচার ব্যবস্থায় যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হয়। অন্য একটি বিষয় কিন্তু সিগনিফাই করে, এই যে অস্ত্র বা তরবারি, এটা কিন্তু একটা অথরিটির বিষয়কে সিগনিফাই করে, যে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় যে কোর্ট যা বলবে সেটাই শেষ। কোর্টকে কিন্তু কোনো অপমান করা যাবে না, বা কোর্টের যে আইন বা কোর্টের যে বিচার সেটা কিন্তু আমাকে মানতেই হবে। এই সোর্ডটা কিন্তু সেখানে একটা যে অথরিটি সেটাও কিন্তু সিগনিফাই করে, যে সোর্ড মানে কি, মানুষ ভয় পাবে, অর্থাৎ কোর্টকে মানুষ ভয় পাবে, কোর্টকে মানতেই হবে। আবার এই অস্ত্রটি অন্য একটি বিষয় কিন্তু সিগনিফাই করে, যে এই সমাজে যে ইনইকুয়ালিটি, এই সমাজে যে ইনইকুয়ালিটি আছে, সমাজে যে ইনজাস্টিস আছে, সমাজে যে ক্রাইম আছে, সেগুলিকে ধ্বংস করার জন্য এই সোর্ড বা তরবারিটিকে সিগনিফাই করা হয়েছে, যাতে
তরবারির দ্বারাই কিন্তু সমাজের এই ইনইকুয়ালিটি বা ইনজাস্টিস ধ্বংস করা যাবে। এ তো গেল পুরনো মূর্তিটা। নতুন স্ট্যাচুতে কি পরিবর্তন করা হয়েছে, নতুন স্ট্যাচুতে কি পরিবর্তন করা হয়েছে সেটা আমরা এখন দেখে নেব। প্রথম কথা, আগেও ছিল একটি মহিলার মূর্তি বা একটি দেবীর মূর্তি, এখানেও কিন্তু সেম ফিমেল স্ট্যাচুই আছে। আবার কি আগের মূর্তিতে ওই দেবীর এক হাতে একটা দাড়িপাল্লা বা স্কেল ছিল, এখানেও কিন্তু একটা দাড়িপাল্লা বা স্কেল আছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তনটা হলো কোথায়? পরিবর্তন হয়েছে আগের যে দেবী তার চোখে কিন্তু কালো কাপড় বাঁধা ছিল। এই নতুন যে মূর্তিটিকে সুপ্রিম কোর্টের যে লাইব্রেরিতে স্থাপন করা হয়েছে তার কিন্তু চোখে কালো কাপড় নেই। আর কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে এক হাতে দাড়িপাল্লা, অন্য হাতে কি ছিল? তরবারি বা অস্ত্র ছিল। এখানে অস্ত্র বা সোডের বদলে থাকছে কি? ভারতবর্ষের কনস্টিটিউশন বা ভারতবর্ষের সংবিধান যে বইটা সেটা থাকছে। এখন এই যে নতুন মূর্তিটিকে এখন এই যে পরিবর্তন আনা হয়েছে, এই পরিবর্তনে কি সিগনিফাই করা হয়েছে? মেনলি এখানে কি বলা হচ্ছে যে দাড়িপাল্লা, দাড়িপাল্লা আগেও ছিল, এটাতেও আছে। তার মানে কি? যে ন্যায়দণ্ড, মানদণ্ড, অর্থাৎ ইকুয়াল জাস্টিস, ইকুয়ালিটি বিফোর ল, সেটাকে এখানে ক্লারিফাই করা হয়েছে। আর কি? এরপর নতুন দুটো, এখানে কিন্তু যে মূর্তির চোখে কোনো কালো কাপড় বাঁধা নেই। আগে কি ছিল? আগে বলা হতো যে যে আইন অন্ধ, অর্থাৎ আন্ধ্রা কানুন বা ল ইজ ব্লাইন্ড, কিন্তু এখানে কালো পর্দা খুলে দিয়ে বা সরিয়ে দিয়ে বলা হচ্ছে আইন কিন্তু অন্ধ নয়। অর্থাৎ যে সমস্ত সম্মানীয় বিচারপতিরা যারা বিচার করেন তারা কিন্তু না দেখে বিচার করেন না, তারা কিন্তু দেখেই বিচার করেন। তারা যখন বিচার করেন পুরো বিষয়টি তারা নিজেদের চোখে দেখেন, নিজেদের কানে শুনেন, সেই তার সাথে তারা কিন্তু কল্পনার বশে কোনো বিচার বা রায় দেন না। তারা পুরো কেসটা, যে কেসটা চলছে সেই কেসের সমস্ত প্রমাণ তারা দেখেন, এমনকি দুই পক্ষের মতামত তারা শুনেন, এমনকি বিচার প্রক্রিয়া চালানোর সময় দুই পক্ষকে বিচারপতিরা কিন্তু প্রশ্নও করেন, যেখানে তাদের গরমিল থাকছে, যেখানে তাদের অসঙ্গতি থাকছে। অর্থাৎ বিচারপতিরা যখন বিচার দেন বা রায় দেন তারা কিন্তু পুরো বিষয়টির উপরে চোখ রেখে, বিষয়টিকে বুঝে, বিষয়টিকে তারা বিশ্লেষণ করেই তারা বিচার দেন। তাই এখানে যে বলা হচ্ছে আইন অন্ধ, সেটা কিন্তু নয়। আইন অন্ধ নয়, আইনের যারা বিচারক তাদের কিন্তু চোখ আছে, তারা দেখেই এই বিচার দেয়। আর তারা দেখে বিচার দেয় বলেই তারা এই যে ইনইকুয়ালিটি আছে সেটাকে নির্মূল করার জন্যই ইকুয়ালিটির স্বার্থে তারা যে বিচারটা দেন। দ্বিতীয় যে পরিবর্তনটি হয়েছে, আগে ছিল অস্ত্র হাতে, এখন হয়েছে সংবিধান। সেটা কেন চেঞ্জ করা হলো? এখানে বলা হয়েছিল কি অস্ত্র মানে একটা অথরিটি আর একটা অস্ত্র মানে হচ্ছে পানিশমেন্ট। কিন্তু এই যে পানিশমেন্টের কথাটা বলা হচ্ছে, অস্ত্র কি সিগনিফাই করে? অস্ত্র কি সিগনিফাই করে? অস্ত্র মানে হিংসা। কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষের যে সংবিধান সেখানে কিন্তু হিংসার কোনো জায়গা নেই। ভারতবর্ষের সংবিধান কিন্তু সব সময় অহিংসার কথা বলে এসছে। এবং ভারতীয় বিচার ব্যবস্থায় দেখবে মূল যে বিচার ব্যবস্থা সেখানে কিন্তু যে শাস্তি দেওয়া হয় সেখানে কিন্তু মেনলি অহিংসার পথেই শাস্তি দেওয়া হয়। যদিও ভারতবর্ষে ফাঁসি আছে যেটা হিংসার পথ, কিন্তু মনে রাখতে হবে কিন্তু ফাঁসি কিন্তু সব ক্ষেত্রে নয়। ফাঁসি হচ্ছে আলটিমেট জাজমেন্ট। বিশেষ বিশেষ ক্ষেত্রে যে ফাঁসি দেওয়া হয়, অর্থাৎ রেয়ার 2 বছর 4 বছর 5 বছর 6 বছর বাদে বাদে একটা করে ফাঁসি দেওয়া হয়, সেটা রেয়ার। এই রেয়ার ফাঁসির ঘটনা বাদে বেশিরভাগ পানিশমেন্টই কিন্তু অহিংসার পানিশমেন্ট বা অহিংসার শাস্তি। আমরা জানি ভারতবর্ষ দাঁড়িয়ে আছে গান্ধীজির বিখ্যাত অহিংসার বাণীতে। সে গৌতম বুদ্ধ থেকে শুরু করে গান্ধীজি, বিবেকানন্দ সবাই কিন্তু অহিংসার কথা বলে গেছে। অর্থাৎ ভারতবর্ষের মূল মোটোই হচ্ছে অহিংসা। তাই সোডকে পরিবর্তন করা হয়েছে, কারণ সোডে কিন্তু হিংসার কথা বলা হয়েছে। আর কি সোড মানে কি? এটা বললাম ভয়, মানুষ ভয় পাবে। কিন্তু মানুষ যদি বিচার ব্যবস্থাকে ভয় পায় তাহলে তারা বিচারের দরবারে যাবে কি করে? মানুষের তো শেষ ভরসাই হচ্ছে বিচার ব্যবস্থা, শেষ ভরসাই হচ্ছে আদালত। মানুষ আদালতে যেতে ভয় পাচ্ছে, কারণ আর সোড দেখিয়ে যদি ভয় দেখানো হয় তাহলে তো মানুষ যাবে না। তাই আদালত কোনো ভয়ের কিছু নয়, আদালত হচ্ছে মানুষের ভরসা, মানুষের আশ্বাস, মানুষের বিশ্বাস। তাই সেই সোডটিকে পরিবর্তন করা হয়েছে। আর এই সোডের বদলে নিয়ে আসা হয়েছে কনস্টিটিউশন, যা ভারতবর্ষের এই গণতন্ত্র, এই প্রজাতন্ত্র, এই সার্বভৌম, এই ধর্মনিরপেক্ষতা, এই সমাজতন্ত্রের মূল যে বেস সেটা হচ্ছে আমাদের সংবিধান। আর ভারতবর্ষের বিচার ব্যবস্থা কারো কথা শুনে না,
কোনো বৈষম্যের কথা শুনে না, শুধুমাত্র একটা বিষয়ের উপর দাঁড়িয়েই, শুধুমাত্র একটা বিষয়কেই বিশ্বাস রেখে ভারতবর্ষে বিচার ব্যবস্থা চলে, সেটা হচ্ছে সংবিধান। তাই সংবিধানকে সামনে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের সংবিধানের প্রতি যে বিশ্বাস আছে সেটাকে যাতে কোর্টের প্রতিও সেই বিশ্বাস প্রতিফলিত হয়, তাই এই সংবিধানকে আনা হয়েছে। এখন হঠাৎ করে চেঞ্জ করা হলো কেন? চেঞ্জের পেছনে কি কারণ আছে? এখন এই যে বারবার আমরা বলি যে ভারতবর্ষের আইন হচ্ছে অন্ধ্র, পিছিয়ে পড়া মানুষ দেরি হয় বিচার তারা পেতে, টাকা পয়সার অভাব বা তারা অনেক রিমোট এরিয়াতে আছে বলে, তখন তারা কি বলে? তারা বলে যে ভারতের আইন অন্ধ, তাই হয়তো আমি বিচার পেলাম না। তার ফলে কিন্তু তারা বিচার ব্যবস্থার প্রতি যে হোপলেসনেস আছে সেটা কিন্তু তাদের মধ্যে একটা প্রভাব ফেলে। আর এই সাথে না থাকে, তার জন্যই কিন্তু এই পরিবর্তনটা আনা হয়েছে বলে অনেকে মনে করছেন। আর কি, এই যে অস্ত্র ভারতবর্ষ অহিংসার কথা বলে, সেখানে তুমি অস্ত্র ব্যবহার করছো, এটা একটা কথা, একটা মিসম্যাচ হচ্ছে, সেই জন্য হয়তো চেঞ্জ করা হতে পারে। অন্যদিকে আর কি বলছে, এই যে মূর্তিটি সেটা যে ব্রিটিশ শাসনের সময় স্থাপন করা হয়েছিল, সেটা কিন্তু আমরা এখনও টেনে নিয়ে যাচ্ছি। অনেকে মনে করেন এটি হচ্ছে কলোনিয়াল বার্ডেন বা ঔপনিবেশিক বোঝা, যেটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি। তো হয়তো সেই ঔপনিবেশিক বোঝাকে মুছে ফেলার জন্যই এই পরিবর্তন করা হয়েছে। ভারতবর্ষের একটা স্বতন্ত্র চিন্তাভাবনাকে এই পরিবর্তনের মধ্যে রূপ দেওয়া হয়েছে। আবার এই মূর্তি নিয়ে কিন্তু অনেক ধর্মীয় সংগঠনের বিতর্ক আছে। একাধিক ধর্মীয় সংগঠন তারা বলেছে যে এই রোমান গডেস, তাকে কেন আমাদের ভারতবর্ষে স্থান দেওয়া হবে, কেন আমাদের দেশের কোনো দেবী এখানে স্থান পাবে না, সেই নিয়েও কিন্তু বিতর্ক চলে এসেছে। এখন কি কারণে পরিবর্তন করা হয়েছে সেটা একমাত্র বলতে পারবেন মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এখন এই যে পরিবর্তন করা হলো, এর উপরে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় কোনো তাৎপর্য আছে কি? আমরা এত নাচানাচি করছি, এই যে পরিবর্তন, এই যে প্রোগ্রেসিভ চিন্তাধারা, এই পরিবর্তন যথেষ্টই ইতিবাচক, যথেষ্টই গ্রাহ্যনীয়, কিন্তু এতে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় কতটা পরিবর্তন হবে সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। ইমিডিয়েটলি ভারতবর্ষের বিচার ব্যবস্থার যেটা মূল সমস্যা, যেটা হচ্ছে জাস্টিস ডিলেড, অর্থাৎ বিচার পেতে অনেক সময় লেগে যায়। তাই আমাদের এমন কিছু করতে হবে এই বিচার ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসতে হবে, যাতে আমরা দ্রুত বিচার পেতে পারি। তার সাথে যে অনেক পুরনো যে সমস্ত পেন্ডিং কেসগুলি আছে, সেগুলি দ্রুত যাতে তার নিষ্পত্তি হয়, আর গরিব মানুষ বা পিছিয়ে পড়া মানুষ যাতে সহজেই তাই বিচার পায়, সেই ব্যবস্থাও কিন্তু ভারত সরকারকে ভারতীয় বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। আর কি, এই যে বলা হচ্ছে প্রতি ক্ষেত্রে যে ঔপনিবেশিক বোঝা কেন আমরা বয়ে নিয়ে যাব, মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করা হয়েছে, এসব একাধিক বিষয় কিন্তু করা হচ্ছে, কলকাতাতেও করা হয়েছে, সারা ভারতে করা হচ্ছে। কিন্তু সব সময় যে ঔপনিবেশিক বোঝার নামে সব কিছু আমরা মুছে ফেলবো, তাও কিন্তু ঠিক নয়। যে 200 বছর আমরা ঔপনিবেশিক রাজত্বের কাছে আমরা অত্যাচারিত হয়েছি, এটা আমাদের অপমান। কিন্তু আমরা যদি এগুলোকে মুছে ফেলি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা দেখাবো কি করে যে একটা সময় আমাদের উপরে এরকম অত্যাচার করা হয়েছিল, সেখান থেকে আমরা আমাদের বিপ্লব ঘটিয়েছি। এটা আমাদের ইতিহাসের অবদান, এটা আমাদের দেশের মানুষের অবদান। যেমন বিভিন্ন দেশে, যে দেশে দাসপ্রথা ছিল, সে স্লেভ সিস্টেম, দাসপ্রথা থেকে বের, কিন্তু ওই দাসপ্রথার যে সমস্ত স্মৃতিসৌধগুলো আছে তারা কিন্তু মুছে ফেলেনি, কারণ তারা বলছে আমরা মুছে যদি ফেলি তাহলে পরবর্তী প্রজন্মের লোকজন সেটা চোখে দেখতে পাবে না। তাই আমরা এটা রেখে দিয়েছি যে আমরা এই দাসপ্রথায় একটা সময় আমরা পদদলিত ছিলাম, কিন্তু সেখান থেকে আমরা বিপ্লব করে বেরিয়ে এসেছি, অর্থাৎ ইতিহাসের এটা একটা নিদর্শন। তো এখানেও মুছে ফেলা হয়েছে করেন। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।